দর্শক, আমাদের নিয়মিত আয়োজন 7/21 রাতে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাজেদ রুমেল। আমরা দেখলাম যে বুধবার পর্যন্ত আসলে একটি বিষয় নিয়ে বারবার আলোচনা আসছে, গণমাধ্যমে আসছে, সেটি হচ্ছে যে নির্বাচনের পরে সরকারের যেসব কাজকর্ম থাকে সেগুলি প্রায় সম্পন্ন। মন্ত্রিপরিষদ গঠন হয়েছে, সংসদের যারা সংসদ সদস্য হয়েছেন নতুন, তারা শপথ নিয়েছেন এবং আর যা যা কাজ সরকারের ভোটের পরে করে থাকে সেগুলি প্রায় সম্পন্ন। এমন অবস্থায়ও আবার ভোটের বিতর্কটি আছেই। শেষ বিতর্কে কিছুটা রসদ জুগিয়েছে টিআইবি। তারা বলেছে যে 50টির মতো যে নির্বাচনী আসন, সেখানে তারা সমীক্ষা চালিয়ে দেখেছেন যে সেখানে ত্রুটিপূর্ণ অনেকগুলি আসনে ত্রুটিপূর্ণ ভোট হয়েছে। আবার সেটার প্রত্যুত্তরে আমরা বুধবার দেখেছি প্রধান নির্বাচন কমিশন বলেছেন এগুলি মন গড়া এবং এই প্রতিবেদনটিকে তিনি প্রত্যাখ্যান করে বলেছেন যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি। এতদিন পরেও কেন ভোট নিয়েই সেই আলোচনাটা চলছে, এই বিষয়ে আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব জোনায়েদ সাকি, যিনি প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। আছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com, আপনাকেও আমন্ত্রণ। শুভেচ্ছা। তাহলে আপনাকে দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে সবচেয়ে ভালো যে প্রশ্নটি যে মানে সবকিছুই গুছিয়ে নিচ্ছে সরকার ভোটের পরে যা হয়, তার মধ্যে আবার এই যে মাঝে মাঝে এই ভোটের আলোচনাটাই ঘুরে ফিরে আসছে, এটা সরকারের জন্য কতটুকু বিব্রতকর এবং এটা কি আসলে বড় ধরনের কোনো ইমেজের সংকট তৈরি করবে কি ভবিষ্যতে, এমন কি মনে করেন কিনা আপনি? আপনাকে ধন্যবাদ। যে প্রসঙ্গগুলো আসে এবং সেটাই স্বাভাবিক কারণে আসছে আজকে, যে ভোটের আগে এবং ভোটের পরে এবং সরকারের ইমেজ, এটা নিয়ে কিন্তু আমরা বেশ সবাই চিন্তিত বলেই আলোচনাগুলো আসে। টিআইবির যে প্রসঙ্গটি আপনি উল্লেখ করলেন, আপনার মনে আছে 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনের আগে তারা হঠাৎ করে কিন্তু টিআইবির একটি প্রোগ্রাম সামনে আনলো যে দুর্নীতিতে শীর্ষ দেশ বাংলাদেশ। অথচ এই প্রতিবেদনটি দেওয়ার কথা জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে, তার মানে প্রি লঞ্চিং হলো। কারণটা ছিল আগামী নির্বাচন, 1 অক্টোবরের নির্বাচন। সরকার তখন আওয়ামী লীগে, এবং তখন থেকে কিন্তু আওয়ামী লীগের থেকে বারবার বলা হয়েছিল যে আপনাদের তথ্য সূত্রটা কি। 29 ডিসেম্বর নির্বাচনে, 23 ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশের বিদেশি পর্যবেক্ষক ছিল, দেশীয় পর্যবেক্ষক ছিল। বিদেশি পর্যবেক্ষকরা স্পষ্ট করে বলে গেছে যে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে এবং তারা এরকম শান্তিপূর্ণ নির্বাচন খুব কম দেখেছে। দেশীয় পর্যবেক্ষকরা ছিল, তাদের মূল্যায়নটা কি? এখন আপনি গণমাধ্যমের সূত্র ধরে কিংবা কোনো বাংলাদেশের পত্রিকা তো অনেক পত্রিকা, সেই পত্রিকাগুলোর থেকে আপনি বেছে বেছে কোন পত্রিকার সূত্র ধরে আপনি এমন একটি প্রতিবেদন করলেন, আমার কিন্তু মাথায় আসে না। বলেছেন 50টির মধ্যে 47টি ত্রুটিপূর্ণ হয়েছে। মানে খুব ভয়ঙ্কর সংবাদ তারা দিয়েছেন, প্রতিবেদন তারা দিয়েছেন এবং বলেছেন যে 33টিতে আগের রাতেই ভোট হয়ে গেছে। হ্যাঁ, তার তথ্যসূত্র কি? মন গড়া? তার তথ্যসূত্র কি? এতগুলো গণমাধ্যম, এতগুলো ইলেকট্রনিক মিডিয়া, কোন মিডিয়াতে সংবাদটি এসেছে? এই কথাগুলো যেটা বলা হচ্ছে, তারা কি শুধুমাত্র ইউটিউব ভিত্তিক সংবাদ দেখেই বলছেন? আমি তো ইউটিউবে দেখেছি সর্বশেষ 4টি সিটি কর্পোরেশন নির্বাচনের দিন সকাল 8:30টার সময় ঢাকা শহরের 36টা জায়গায় ইউটিউবে দেখানো হয়েছে, বিভিন্ন যেখানে জায়গার থেকে ফ্লেক্সি লোড হয়, রিচার্জ করা হয় কিংবা কম্পিউটারের ছোট দোকান, সেখানে কিন্তু চালানো হয়েছে যে নৌকায় সিল মারা হচ্ছে। তখনও কিন্তু নির্বাচন শুরু হয়নি বলতে গেলে। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আগেও ছিল, এখন বেশি করে আসছে। আমি এই ব্যাপারে চিন্তিত না। আমি চিন্তিত হচ্ছে নির্বাচন যে হয়ে যাওয়ার পরে বাংলাদেশে পরাজিত শক্তিরা নানান রকম ষড়যন্ত্রের জায়গা তৈরি করবে। দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত আগেও হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু মনে রাখা দরকার, ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ যা মোকাবেলা করেছে, সেই মোকাবেলাকে তাদের যদি মোকাবেলা করতে হয়, তাদের কিন্তু অনেক গুছিয়ে চলতে হবে। আপনি বললেন যে সব কিছু গুছিয়ে এনেছে। আওয়ামী লীগ তো নির্বাচনে নেমেছে 2 বছর আগে থেকে।
আওয়ামী লীগ নির্বাচনের ইস্তেহার লিখছে 2 বছর ধরে, সবকটি দল জোট ইস্তেহার দিয়েছে। ডক্টর জাফর ইকবাল তার লেখায় উল্লেখ করেছে যে আমি যদি ইস্তেহার লেখার ক্ষেত্রে যদি কৃতিত্ব দিই আর যদি নাম্বারিং করতে বলা হয়, আমি আওয়ামী লীগকে দেব A+। কারণটা কি? আওয়ামী লীগ তার জনসম্পৃক্ততার জায়গা বাড়িয়েছে। আপনি দেখবেন যে 91 সালের পর থেকে বাংলাদেশে যে কটি নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে আগের নির্বাচনের চেয়ে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে। সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনেও 49% ভোট পেয়েছে, 233টি আসন পেয়েছে। অতএব এটা নতুন কিছু না কিন্তু। আর এইবারের নির্বাচনটা ছিল একটা ভিন্ন আকারের নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষ একাট্টা হয়েছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে নেমেছে। তারা সবকিছু ভুলে যে অতীতের দুঃখ কষ্ট, প্রান্তিক বিচ্যুতি, তাদের নানান অস্বস্তি সবকিছু ভুলে যে সর্বস্তরের মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছে। এটা তো মানুষের দেখেছে সবাই। অতএব এই ব্যাপার নিয়ে যে আলোচনাগুলো এখন হচ্ছে, সেই আলোচনা হচ্ছে পুনশ্চ চর্বিত চর্বনাম, ওই খারাপড়ি থর থর বড়ি খারা। ধন্যবাদ আপনাকে সুভাষ সিংহ রায়। জোনায়েদ সাকি, এই যে দেশ যেটা একটি শব্দ প্রয়োগ করলেন সুভাষ সিংহ রায়, যে একটি ষড়যন্ত্র জায়গা থেকে নানান সময় কথা বলা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সেই ভোটের বিষয়ে তা করা হচ্ছে, সেই জায়গায় আপনি মাঠে ছিলেন, নির্বাচনে নিজেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আপনারা বাম জোটের পক্ষ থেকে গণশুনানি করে এই নির্বাচনে নানা তথ্যপাত্র দিয়ে গণমাধ্যমে সামনে আপনারা তুলে ধরে বলেছেন যে নির্বাচনটি ভালো হয়নি। সেই জায়গায় সুভাষ সিংহ রায়ের সেই উক্তিটি যে ষড়যন্ত্র যে চলছে, সেটাতে আপনারাও কিছুটা রসদ যোগাচ্ছেন কিনা? না, আমি একটা শব্দ আপনি পরিষ্কার করা দরকার, যেটা জোনায়েদ সাকিব ভাই প্রায় চমৎকার বক্তৃতা করার সময় বলেন, গণশুনানি। এটা কিন্তু গণশুনানি না, এটা প্রার্থী শুনানি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আওয়ামী লীগ তো মনে করেন যে তারা উন্নয়ন করেছেন, 10 বছর ধরে ক্ষমতায় আছেন, তাদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র চলছে, দেশবাসী একাট্টা। সেজন্য তারা সিদ্ধান্ত করেছেন যে আসলে এবার তো দেশবাসী অস্তিত্বের রক্ষার্থে তাদেরকেই ভোট দিবেন। এবং সেই সিদ্ধান্ত থেকে তারা যেটা করেছেন সেটা হচ্ছে যে দেশবাসীকে একটা কষ্ট থেকে মুক্তি দিয়েছেন, ভোট কেন্দ্রে আর আসার দরকার নেই। কারণ যেহেতু তারা তাদেরকেই ভোট দিবেন, তারা নিজেরাই কষ্ট লাঘব করার জন্য নিজেরা নিজেদের ভোটগুলো দিয়ে দিয়েছেন এবং সেটার মধ্যে দিয়েই নির্বাচনটা সম্পন্ন হয়েছে। ভালো নির্বাচন হয়নি এরকম শব্দ বললে এই নির্বাচনকে আসলে বোঝা যায় না। বাংলাদেশে এটা যেটা নির্বাচন হয়েছে, এটা হচ্ছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আরও অন্যান্য রাষ্ট্রীয় অ্যাপারেটাসকে ব্যবহার করে একটা নির্বাচন, মানে নির্বাচন যেটা নির্বাচনী কুদেতা আসলে, অর্থাৎ নির্বাচন পুরো প্রক্রিয়াটাকে দখল করে নিজেদের ইচ্ছে মতো যাকে যেভাবে ভোট দেওয়া দরকার সেভাবে দেওয়া হয়েছে। 2 দিন ধরে নির্বাচন হয়েছে। আগের দিন রাত থেকে শুরু হয়েছে এবং কোথাও কোথাও সন্ধ্যার পর থেকে, কোথাও কোথাও গভীর রাত থেকে, অর্থাৎ 12টার পর থেকে তারা এই ভোট কেন্দ্রের গিয়েছেন এবং সেখানকার প্রিজাইডিং অফিসার সহ যারা দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে ব্যালটের পেপার নিয়েছেন এবং সেটা সিল মেরে তারা কোথাও ভরে রেখেছেন, পরের দিন ভরবেন বলে আলাদা জায়গায় রেখেছেন। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, এগুলো তো আমরা একই দেশে থাকি, ফলে একই দেশে থাকার মধ্য দিয়ে আমাদের বাস্তব অভিজ্ঞতা এগুলো। এবং তারপরে তো পরের দিন প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টরা ঢুকতে পারেননি, বের করে দেওয়া হয়েছে, এক একজনকে এক এক পর্যায়ে ঢুকতে দেওয়া হয়নি, যারা কেউ ঢুকতে পেরেছেন তাদেরকে বিভিন্ন পর্যায়ে বের করে দেওয়া হয়েছে। তারপরে লাইন জ্যামিং করা হয়েছে। আওয়ামী লীগের তো প্রত্যেক কেন্দ্রেই তাদের নিজেদের একটা সুনির্দিষ্ট ভোটার আছে, তার মধ্যে তাদের একদম বিশেষভাবে কর্মী বাহিনী আছে, সদস্য আছে, সুতরাং তাদেরকে তারা যুক্ত করেছেন। তবে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক তারাও ভোট দিতে পারেননি, তারাও চ্যালেঞ্জের মুখে হয়েছেন, তাদেরও অনেককে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়েছে। অর্থাৎ প্রকাশ্যে ভোট দিতে হবে যে কজন ঢুকতে পেরেছেন। আর তারপরে তো ধরেন ভোট কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারা আমাদের এজেন্টরা প্রত্যক্ষ দেখেছেন, তাদের সামনে এই জিনিস হচ্ছে। এবং সেইটা এজেন্টরা শুধু না, আমার প্রধান নির্বাচনী এজেন্ট যিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন, তা আমরা যেটা কেন্দ্র ঘুরে দেখেছি তাতে দেখেছি যে এই সকাল 8টা, 8:15, 8:30, 9টা, 9:20 এর মধ্যে যারা ভোট দিতে গিয়েছেন, মানে প্রার্থীরা, প্রার্থী সংশ্লিষ্টরা, তাদের সবারই দেখা যায় ব্যালট বাক্স ভরা মানে ভোট, বিরাট, মানে যেখানে লাইনের কোনো উপস্থিতি তখনও পর্যন্ত হয়নি সেখানে একই অবস্থা। তারপর তো ওই যে গণসিল মারা, যেটা লাঞ্চ বিরতির নামে মানে ব্যাপারটা হয়েছে, এবং যেগুলো আগে সিল মারা ছিল সেগুলো ভরা হয়েছে, যেগুলো বাকি ছিল সেগুলো মারা হয়েছে, এবং শেষ পর্যন্ত ইচ্ছে মতো গণনা। এখন মাঝখানে অনেক প্রিজাইডিং অফিসাররা হয়তো নিজেদের মানে ভাবমূর্তির স্বার্থে বলেছিলেন যে একটু ভারসাম্য করে মারার জন্য, যেখানে যেখানে সেটা একটু কায়েম হয়েছে সেখানে আমরা দেখেছি যে বিরোধী দলগুলোর
প্রার্থীদের কারো কারো জামানত রক্ষা পেয়েছে। তবে যেখানে সেটা ফলো করা হয়নি সেখানে মানে সেই জামানতটা ওরা থাকেনি। 146 জন ধানের শেষ প্রার্থী যাদের একটা ভোট কনসিস্টেন্টলি আছে এবং তারা জামানত হারিয়েছেন, এমনকি কেউ কেউ 313 ভোট পেয়েছেন, 1111 ভোট পেয়েছেন। আপনি যখন এই কথাগুলি বলেন, এখন তো একভাবে এই সরকার স্থিতিশীলই হয়ে যাচ্ছে, সবার অভিনন্দন পাচ্ছে। সরকার কি হচ্ছে এটা পরের প্রশ্নে আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যখন এই কথাগুলি বলেন তখন আওয়ামী লীগের অনেকে অভিযোগ করে যে এইগুলি তো আসলে বাম জোটের কথা, জামাত বিএনপির পক্ষে চলে যায়। কার পক্ষে যায় তার জন্য তো সত্য মানে মাটি চাপা দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে যে সত্যর মতো করে বেরিয়ে আসবে। সেই জায়গাটার পক্ষে দাঁড়ানো হচ্ছে জরুরি ব্যাপার। বাংলাদেশে যিনি নির্বাচন করেন, অর্থাৎ আইন অনুযায়ী নির্বাচনে বৈধতা পান, তার নির্বাচন করার অধিকার, ভোট পাওয়ার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, সেটা যথার্থভাবে গণনার অধিকার, এই তার ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা, এটা হচ্ছে ন্যূনতম একেবারেই ন্যূনতম একটা জায়গা যেটার উপরে রাষ্ট্র, আইন, গণতান্ত্রিক ব্যবস্থা, এই প্রজাতন্ত্র দাঁড়িয়ে আছে। সেই জায়গাটাতে যখন আঘাত করা হয় এবং সেক্ষেত্রে রাষ্ট্রশক্তি যদি তার সবগুলো অ্যাপারেটাস যখন একটা নির্দিষ্ট দলের এবং বিশেষভাবে সরকারি দলের পক্ষে অবস্থান নেন, সেটা নির্বাচনের আগে থেকে তো ঘটনা ঘটেছে, এই প্রার্থীদের গুলিবিদ্ধ হওয়া, প্রার্থিতা বাতিল হওয়া, গ্রেফতার হওয়া, হামলা মামলা, গ্রেফতার, প্রচারে বাধা, এগুলো তো আছেই। একটা একতরফা পরিবেশ তো আগেই ছিল। তারপরে এই নির্বাচনের দিনে এবং তার আগের দিনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো প্রত্যেক মানুষের, অধিকাংশ মানুষের, এমনকি আওয়ামী লীগ সমর্থকদেরও ব্যক্তিগত স্মৃতি, অভিজ্ঞতা, এবং সে কারণেই মানে এখানে যেমন ধরুন আমরা আমাদের দিক থেকে বলেছি, না বললেও জনগণের মধ্যে এটাই অভিজ্ঞতা ছিল। আমরা যখন টেলিভিশন টকশোতে কিছু কথা বলি, সব কথা পুরোপুরি বলা যায় না, আমাদের বের হওয়ার সাথে সাথে ফোন আসে যে এইটা বলেন, ওটা বলেন, তাদের অভিজ্ঞতাগুলো তারা বলতে চান। তো মানুষের এই জায়গাটা আছে। এখন এই যে মানে আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে যে গণশুনানি করেছি, গণশুনানি আসলে বিষয়টা হচ্ছে জনগণের উপস্থিতিতে শুনানি। তো সেই শুনানিটা প্রার্থীরা করেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি গত 15 তারিখে আমাদের বৈঠকে যে আমরা এই জনগণের এই অভিজ্ঞতাগুলোকে আমরা জেলা পর্যায়ে আমরা যাব এবং সেখানে প্রার্থী এবং ভোটারদের উপস্থিতি, তাদের অভিজ্ঞতাগুলো আমরা শুনবো, পোলিং এজেন্টদের অভিজ্ঞতাগুলো শুনবো, এবং আমাদেরকে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার জায়গা থেকে আমাদের মানুষের লড়াইটা চালিয়ে যেতে হবে। কেননা এইটা মোটামুটি মানুষের অভিজ্ঞতার মধ্যে এসছে, দলীয় সরকারের অধীনে আর সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কোনো বাস্তবতাই নেই। ফলে একটা মানুষের এই যে বর্তমান নির্বাচন প্রত্যাখ্যান করে যায়, একটা গণতান্ত্রিক নির্বাচনের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তব রূপ দিতে হলে তো জনগণকে সম্পৃক্ত করতে হবে। সেই সম্পৃক্ত করার লড়াইটা আমরা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। সেটা কত সময় লাগবে সেটা পরের ব্যাপার, লড়াইটা চালিয়ে না, জনাব সাকিব ভাই তো ভালো কথা বলেন এবং বাক্য গঠনে বেশ সতর্ক, এবং কোথায় কোথায় উত্তেজনার কথা বলতে হয় সেটাও ভালো করে জানেন, মানে প্লেসিং অফ দ্য ওয়ার্ড সেটা খুব জানেন। আমি তো তার সাথে পেরে উঠবো না, কিন্তু একটুকু জানি তথ্য বিশ্লেষণে কিন্তু তার কিন্তু ঘাটতি আছে, এবং এই ক্ষেত্রে এইটা খুব স্পষ্ট করে বলা যায়। তারা বারবার বলছে গণশুনানি, আমি স্পষ্ট করে বলি এটা গণশুনানি নয়, এটা প্রার্থী শুনানি। এবং বাম গণতান্ত্রিক রাজনীতির প্রেক্ষাপটে অনেকগুলো জটিল জায়গা কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে আছে। বাংলাদেশের বাম রাজনীতির অনেক রকম নিয়ে আমি কথা বলতে পারবো, সেটা আমি নাইবা বললাম, এবং আমার ব্যক্তিগত স্মৃতিতে অনেক বামপন্থীদের সাথে মিশবার আমার সুযোগ হয়েছে এবং জ্ঞান হওয়ার পর থেকে। কিন্তু এরকম বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো আমি আর দেখি নাই, এবং যার কারণে আমি হোঁচট খাই। আপনি দেখেন গুলিবিদ্ধ হওয়া নির্বাচনের প্রচারকালীন সময়, খুব স্পষ্ট করে দেশবাসী জানে যে 13 জনের মধ্যে 11 জন আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। ক্ষমতায় আছে আওয়ামী লীগ, ব্যাপারটা কেমন এলোমেলো লাগে না? ব্যাপারটা একটু অন্যরকম লাগে না? অবশ্যই লাগে। এবং বাংলাদেশের মানুষের মধ্যে কোনো প্রকার কোনো অস্বস্তি, নির্বাচন নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখেছেন কি? আমি যারা দর্শক দেখছেন তাদের কাছেই আমি প্রশ্নটা রাখছি। এবং এই যে আজকের যে জামাত বিএনপির যে ষড়যন্ত্রের রাজনীতি, সেই রাজনীতিকে পিছন দিক দিয়ে পেলা দেওয়ার যে একটি নানান রকম কৌশল, এই কৌশলটা কিন্তু আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় বেশ মজা করে বলেছিলেন যে কমিউনিস্ট পাকলে হয় আওয়ামী লীগ আর পচলে হয় ফান্ডামেন্টালিস্ট। এখন এই যে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় আপনি দেখেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে এবং পরে বামপন্থীদের যে অবস্থানগুলো, সেই অবস্থানগুলো খুবই দুর্বল। দেশ স্বাধীন হওয়ার পরে কমিউনিস্ট পার্টি আর ন্যাপ যদি তাদের সক্রিয়তা নিয়ে রাজনীতি করত, তাহলে কিন্তু ওই সময়কারে যুদ্ধাপরাধীর সন্তানরা অন্য একটি সমাজতান্ত্রিক রাজনীতির আবরণে কিন্তু
তারা সুযোগ পেত না। একটু প্রশ্ন আছে, এই কমিউনিস্টদের সম্পর্কে বললেন আপনি যে আপনাদের সঙ্গে বামপন্থী আছে দুটি সংগঠন, আমার সাথে না, আমি কোনো দলের প্রতিনিধিত্ব করছি না। আওয়ামী লীগের সঙ্গে আপনি আওয়ামী লীগের পক্ষেই কথা বলেন সাধারণত। না, আমি তথ্য বিশ্লেষণ করি। জি, সেই জায়গায় হচ্ছে যে ওয়ার্কার্স পার্টি জাসদ আছে 14 দলে, তারা কিন্তু মানে আমি আপনার তথ্য মতে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কমিউনিস্টরা পাকলে আওয়ামী লীগ হয় আর পচলে হয় ফান্ডামেন্টালিস্ট। সেই জায়গায় আমরা দেখলাম যে নতুন সরকারে ছেটে ফেলে দেওয়া হয়েছে, মানে বামপন্থী যারা মন্ত্রিপরিষদে ছিল রাখা হয়নি তাদেরকে। আপনি বাদ দেওয়া শব্দটা ইউজ করতে চান না, আগের বারও বলেছেন। সেই জায়গায় তারা মানে পাকার কারণে নাকি পচে যাওয়ার কারণে, আমি একটু ওই যে ছেটে ফেলা এবং বাদ দেওয়ার এই শব্দের মর্মার্থ কিন্তু একই। আপনার শুনতে খারাপ লাগছে বাদ দেওয়া, আপনি ছেটে ফেলে একটু অন্য শব্দ ব্যবহার করেছেন। আমি খুব স্পষ্ট করে বলি, যা বুঝি তাই বলবার চেষ্টা করি। বাংলাদেশের রাজনীতির আজকের এই প্রেক্ষাপটে ধারা কিন্তু বাংলাদেশে দুটা, একটা হচ্ছে প্রগতিশীলতা রাজনীতি আওয়ামী লীগের নেতৃত্বে, আর একটি প্রতিক্রিয়াশীল রাজনীতি বিএনপি এবং জামাতের নেতৃত্বে। এখনকার যে জুনায়েদ সাকিবের অবস্থান কোথায়? নিশ্চয়ই বিপরীত ধারায়। কোথায়? বিপরীত ধারায়। একটু জুনায়েদ সাকিব আপনার কাছে আসছি, কোথায় আপনারা? আমার কথাগুলো আমি বলি। প্রথমত যেটা আমি বললাম যে গণশুনানি আমাদের একটা প্রক্রিয়া। আমরা শুরু করেছি, প্রার্থীরা আমাদের কথা বলেছেন। একদিনে তো সবাই কথা বলে ফেলতে পারেন না। আমাদের 147 জন প্রার্থী ছিলেন, তার মধ্যে 82 জন বলেছেন। তারপরে আমাদের অনুষ্ঠান নির্ধারিত সময় 1.5 ঘন্টা বাড়াতে হয়েছিল। তো আমরা সেখানে শেষ করেছি এবং আমরা এটার ধারাবাহিকতা 22 তারিখে আমাদের আরেকটি বৈঠকে চূড়ান্ত হবে। আমরা তারপর জেলা ভিত্তিক যাব, সেখানে ভোটার, পোলিং এজেন্ট সকলেরই মতামতগুলোকে আমরা আমাদের নেওয়ার চেষ্টা করব। ফলে তার মধ্য দিয়ে মানুষের অংশগ্রহণ এবং এখানে নাগরিকদের বিভিন্ন অংশের যে যাদের অভিজ্ঞতা সেগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করব এবং সেগুলো আমরা নির্বাচন কমিশনে, ট্রাইব্যুনালে এগুলো যেমন আমরা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, তেমনি এর আগে যেটা আজকে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য দেখলাম, তিনি কমিশনার সাহেব বক্তব্য বললেন যে এরকম কোনো অভিযোগ ইত্যাদিতে আসেনি। তো সেটা তো আমরা মনে করি যে কিভাবে তিনি বলতে পারেন, কারণ নির্বাচনের দিনই রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে এই সমস্ত অভিযোগগুলো বলা হয়েছে, গণমাধ্যমের মাধ্যমে বলা হয়েছে। আমরা আগের দিন রাত থেকে যেসব খবর পাচ্ছি সেই সময় অভিযোগগুলো দিয়েছি। তার আগে তো এনতার অভিযোগ দেওয়া হয়েছে। তো সেই সব অভিযোগ যদি তারা আমলে না নিয়ে, তারা যদি সেগুলোকে মানে ধামাচাপা দিয়ে বলেন না কোনো অভিযোগ আসেনি। এখন বাংলাদেশে তো এটা একটা বাস্তবতা। এখন তারা ক্ষমতায় আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার, তারপর তারা যা বলে দেবেন সেটাই হচ্ছে আইন, সেটাই হচ্ছে বাস্তবতা। তো সেই জায়গায় আমরা আছি। আর যেটা বলেছি যে প্রার্থীরা গুলিবিদ্ধ হয়েছেন, কর্মীরা গুলিবিদ্ধ নানান দিক থেকে, তখন সেই সংখ্যা এখানে আসলে দিতে যাওয়ার জায়গা নেই। মানে প্রার্থীরাও গুলিবিদ্ধ হয়েছেন, সেই ঘটনা আমরা সংবাদ মাধ্যম সবকিছুর মধ্যে দিয়ে জানি। ষড়যন্ত্র যেটা বলা হয়, ষড়যন্ত্র তো আসলে মানে কার বিরোধী যারা রাজনৈতিক জায়গায় আছেন তাদের তো আসলে দৌড়ের উপরে সারাক্ষণ থাকতে হচ্ছে, জীবন নিয়েই আসলে একটা টিকে থাকাই কঠিন। সেখানে সমস্ত রাষ্ট্রশক্তি যাদের হাতে, সেখানে ষড়যন্ত্র তো আসলে কারা করছেন এবং জনগণের অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্রটা কিভাবে হয়েছে। এটা আবারও বলি যে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল মানে মানে কেবল বিরোধিতার অর্থে বিরোধিতা তো আমরা কখনো করিনি। আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত আছে, উল্লেখযোগ্য জনগণের প্রতিনিধিত্ব তাদেরও আছে এবং সেই রকম একটা রাজনৈতিক দল যাদের ঐতিহ্যের সাথে এই একটি নির্বাচন, এমনকি 14 সালটাকেও তারা একটা তাদের যুক্তি ছিল বিরোধী দলগুলো অংশ নেয়নি, আমরা কি করব। তো এখন সেই জায়গা থেকে এইটার যে তারা জায়গায় এসছেন, এই কলঙ্ক, এই বিরাট বিজয়ের লজ্জাজনক দিকটা কখনোই এত সহজে তারা মুছে ফেলতে পারবে না। সেই জায়গা থেকে আমি বলি যে বরং আওয়ামী লীগ, আমি দুটো প্রশ্ন আছে, একটু প্রশ্ন করতেই হবে, কারণ এই নির্বাচনকে আপনারা বলেছেন, আপনার মূল্যায়নে বলেছেন, বাম জোটের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন বিষয়ে আপনাদের একটি মূল্যায়ন জনগণ একভাবে জানে। সেই জায়গায় আমরা দেখলাম যে নির্বাচন কমিশন যখন টিআইবির এই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে, তখন আবার এই একই দিনে তারা বলেছে যে মার্চে ঢাকা সিটি কর্পোরেশনের স্থগিত নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং মার্চের থেকেই আবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান হবে। তো এই স্থানীয় সরকার নির্বাচনে বাম জোটের প্রার্থীরা অংশ নেবেন নাকি সেটা নির্ভর করছে বিএনপি অংশ নেয় কি নেয় না তার উপর? আপনাকে এই জায়গায় আসছি আমি, এই কথাটা বলে এটার সাথে রিলেটেডলি এই জিনিসটা উত্তর দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের আসলে মানে দুটো পরিস্থিতি সামনে আছে। একটা তো বললাম যেটা এই যে মানে বিরাট বিজয়ের লজ্জাজনক দিক, সেটা আওয়ামী লীগকে ইয়ে করতে, এবং মানুষের ব্যক্তিগত স্মৃতি, টিআইবির রিপোর্ট, আমাদের শুনানি, আপনি কিংবা অন্য কোনো বিদেশ, দেশ, কে কোন প্রতিষ্ঠান কি বললো, এটা তো আছে একদিকে।
কিন্তু আরেকটা দিক হচ্ছে যেটা বললাম যে আওয়ামী লীগের সমর্থক সহ মানে সারা দেশের মানুষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে ওনারা জানেন কিন্তু সেটা, এবং সেইটা আওয়ামী লীগের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। আওয়ামী লীগের সামনে মানে কি পুরো বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সামনে একটা চ্যালেঞ্জ, যে এই যে বিরাট বিভাজন ফাটল বাংলাদেশে তৈরি হলো। এবং দ্বিতীয়ত যে রাষ্ট্রশক্তি অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাদের কর্তব্য হচ্ছে দেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী মানুষের অধিকারকে ডিফেন্ড করা। হ্যাঁ, সরকার তাদের পরিচালনা করেন, কিন্তু সরকার কিন্তু আইনের বাইরে গিয়ে পরিচালনা করতে পারে না। দ্বিতীয় প্রশ্নটা আমি শেষ করি, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে জনগণের যে বিরাট অনাস্থার জায়গা তৈরি হলো, এবং সেই অনাস্থার জায়গাও কিভাবে এই রাষ্ট্রটাকে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখবে, সেটা একটা বড় ধরনের প্রশ্নের জায়গা চলে এসছে। এখন এইরকম একটি অবস্থায় যেখানে একটা সরকারের অধীনে আর সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে মানুষের ন্যূনতম কোনো আস্থার আর জায়গা নেই, এবং প্রবল ভোট ডাকাতের জায়গা ধারাবাহিকভাবে চলে এসছে, সেখানে ধরুন সামনের যে নির্বাচনগুলো আসছে, এই শাসন আমলের নির্বাচনে আসলে জনগণ আসলে আদৌ আর অংশ নিতে পারবেন কিনা, নিলে তারা ভোট দিতে পারবেন, এই প্রশ্নটা যেহেতু জাজ্বল্যমান, কাজেই খুব দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। মানে আলোচনা চলছে যে আমরা কি প্রক্রিয়ায় আসলে এই আগামী দিনগুলোকে মোকাবেলা করব। সেক্ষেত্রে ধরেন এই উপজেলা নির্বাচন বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, সেগুলোর সিদ্ধান্তটা হয়তো পরে হবে। কিন্তু এটা বাস্তবতা যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে, এ ব্যাপারে আর বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। জাস্ট একটা লাইনে শুধু বলবো, এই যে সিটি কর্পোরেশন নির্বাচন, এর আগে যখন গত বছরের মাঝামাঝি সময় এটা হওয়ার কথা ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হলো একটা ঠুনকো অভিযোগ করে। কারণ সেটা যে ঠুনকো, এক সেকেন্ডে শেষ করি, সেটা যে ঠুনকো সেটা এখন বোঝা গেল যে মানে উকিল সাহেবরা যারা এই অর্থাৎ যারা মামলাটা করেছেন তাদের পক্ষে উকিল সাহেবরা আদালতে হাজির হননি। এখন এখানে মানে অর্থাৎ তখনই বলা হলো যে এটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, জাতীয় নির্বাচন না, ভিন্ন প্রসঙ্গ না, জাতীয় নির্বাচনের আগে এই সিটি নির্বাচনটাকে সরকার মোকাবেলা করতে চাইছে না, ফলে বন্ধ হয়ে যাবে, নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবং সেইটা আজকে এসে যখন জাতীয় নির্বাচনের হয়ে গেল, তার পরপরই একেবারে ধরুন দ্রুততম সময়টা বাতিল হয়ে যাওয়াটা দিয়ে প্রমাণিত হয়। এখন এত অবভিয়াস হয়ে গেলে, ধন্যবাদ আপনাকে, অবভিয়াস হয়ে গেলে যে ধন্যবাদ জুনায়েদ সাকি, আদালতের মধ্যে জি সময় তো বিভাজন করে দিতে হবে। আমি আপনার কাছে আসছি, একটু ছোট বিরতি থেকে আসি। দর্শক 7/7 রাতে ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি। দর্শক 7/7 সাথে আবারও আমন্ত্রণ, সঙ্গে আছে আমি সাজেদ জুমেল। জনাব সুভাষ সিংহ রায়, আপনি শুনছিলেন যে একটি কথা, যে আসলে গণতন্ত্রের কথার বিষয় যখন আসে, আওয়ামী লীগের কাছে প্রত্যাশার জায়গা, এবং সেই জায়গায় নির্বাচনটি হলো, সেই জায়গায় জনগণ আগামী যে নির্বাচনগুলি আসছে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সেখানে যাবে কিনা জনগণ বা অন্যান্যরা যোগ দিবে কিনা নির্বাচনে, সেই জায়গায় একটা মানে অনাস্থা তৈরি হয়েছে বলে বলেছেন জনাব জুনায়েদ সাকি। আপনি কি বলবেন? আপনি তো এত সময় আমাকে দেবেন না, যত সময় জুনায়েদ সাকি ভাইকে দিবেন, স্বাভাবিক কারণ। যারা অভিযোগ করে তাদেরকে একটু বেশি সুযোগ দেওয়া হয়, বামপন্থীরা একটু গুছিয়ে কথা বলতে পারে, সে কারণেও শুনতেও ভালো লাগে বোধ হয়। আমি আপনাকে একটা কথা খুব পরিষ্কার করে বলি, বাংলাদেশের ইতিহাস এবং ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস, এটা ব্যাখ্যা করতে গেলে কিন্তু অনেক কঠিন কঠিন শব্দ বেরিয়ে আসবে। স্যার ডক্টর গঙ্গাধর অধিকারী একটা বই লিখেছিলেন 1948 সালে। সেই কথাগুলো যদি, তিনিও একজন কমিউনিস্ট ছিলেন, সেই কথাগুলো যদি পরবর্তীতে সমাজতান্ত্রিক রাজনীতি যারা করেন তারা যদি শুনতেন, তাহলে আজকের এই বিশ্রী অবস্থা হয় না, শ্রীর বিপরীতে বিশ্রী। আপনি দেখেন সোভিয়েত ইউনিয়ন দুই ভাগে ভাগ হয়ে গেল, তার অল্প সময়ের মধ্যে আমাদের পল্টনে কমিউনিস্ট পার্টির অফিস মাঝখান দিয়ে দেওয়াল উঠে গেল, এবং এক দল চলে গেল আওয়ামী লীগের সাথে, এক দল চলে গেল বিএনপির সাথে। কেন এরকম হলো? তার মানে কি ওই সমাজতন্ত্রটা কি সোভিয়েত ইউনিয়নের যাওয়া, সোভিয়েত ইউনিয়নের ছাত্র পাঠানো, এটার মধ্যে সীমাবদ্ধ ছিল? তাই তো দেখা গেছে। অতএব এই নিয়ে বিস্তৃত ব্যাখ্যার আর সুযোগ নেই। আমি যে কথাটি বলি, 1947 সালে 15 আগস্টে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যখন দুটি ভাগে ভাগ হলো, ভারত এবং পাকিস্তান, প্রথম যে ঝামেলাটি আসলো সেটা হচ্ছে, একটা হচ্ছে মৌলবাদী দল আরএসএস, এখনো যে সংগঠনটি রয়েছে, এবং এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। দুইটি পার্টি তার পত্রিকা, একটা হচ্ছে ক্রস রোড কমিউনিস্ট পার্টির, আর একটা হচ্ছে অর্গানাইজার আরএসএস। এই দুটি পত্রিকা অনবরতভাবে শুধু কংগ্রেসের বিরুদ্ধে লিখতে শুরু করলো,
সত্য মিথ্যা সমস্ত ই করে। এবং শেষ পর্যন্ত মৌলানা আবুল কালাম আজাদ, বল্লভভাই প্যাটেল আর জওহরলাল নেহেরু তারা কিন্তু বসে সিদ্ধান্ত নিল যে এই পত্রিকা দুটি বাজেয়াপ্ত করা হবে। তারা আদালতে গেল। আদালতে যাওয়ার পরে দীর্ঘ ইতিহাস, না না আমি ওনাকেও থামিয়ে দিচ্ছি, আপনি প্রসঙ্গে আসুন। প্রসঙ্গে আসছি আমি। সরকারের বিরুদ্ধে বললেই সব প্রসঙ্গ থাকে, সরকারের পক্ষে যখন কথা যাবে তখন প্রসঙ্গ থাকে না। আমি আপনাকে একটা কথা বলি, সেখানে কেন আদালতে যাওয়ার পরে আদালত বলে যে পত্রিকা দুটো প্রকাশ করতে অনুমতি দেওয়া হোক, তখনই সংবিধানের সংশোধনী আনলো। সেই সংশোধনীটা কার্যকরণ ছিল। 17 বছর ধরে কিন্তু জওহরলাল নেহরু আপনার প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারতের যে ভিত্তিমূল দাঁড়িয়েছে সেই ওই কারণে দাঁড়িয়ে গেছে। আজকের বাংলাদেশের বামপন্থীরা যে কথাগুলো বলেন সে কথাটা একেবারেই জনগণের বাইরের কথা এবং জনগণের উপর চাপিয়ে দেওয়া কথা, জনগণের নামে কথা বলা। আপনি দেখুন তো, সবগুলো বামপন্থী দল যদি 2008 সালের নির্বাচনের যতগুলো ভোট পেয়েছিল আপনি আনুপাতিক হিসাব করুন তো কত শতাংশ ভোট পেয়েছিল। বামপন্থীরা প্রথম দিন বলা শুরু করলেন 90% ভোট পড়েছে। কথাটা কি সঠিক ছিল? এবং পৃথিবীর বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ ভোট নাকি এবার পড়েছে, সর্বোচ্চ ভোট পড়েছে 73 সালে। অনেকে বলেছে, আপনি গণমাধ্যমের এইগুলো সাক্ষী নেন। এবং আজকে বাংলাদেশে কিন্তু 2008 সালে এই বিগত নির্বাচন হচ্ছে বেশি ভোট পড়েছে। অর্থাৎ যে কথাগুলো বলা হয় সে কথাগুলো একদম ধোপে টেকে না। না ধোপে টেকে না, এই কথাগুলিতে আসলে আওয়ামী লীগের যে সুসংহত ক্ষমতা বা আমি আপনাকে বারবার বলি, আপনার কথার মাঝখানে ঢুকে যাই, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কেউ কখনো পরাজিত করতে পারেনি। এইবার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল এবং দারুণভাবে ঐক্যবদ্ধ ছিল। সারা বাংলাদেশের তৃণমূল সহ, কেন্দ্রীয় আওয়ামী লীগ সহ, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী, নাগরিক সমাজ সবই ঐক্যবদ্ধ হয়েছিল। অর্থাৎ সেই ঐক্যবদ্ধের কাছে এবং বিপরীতে জামাত বিএনপির যে রাজনীতির যে ব্যাপারটি, এটা এই বিজয়ের মাসে কিন্তু মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে যে আওয়ামী লীগের পক্ষে থাকবে। এবং সবচেয়ে বড় অবস্থান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে। আমরা দেখলাম যে আমরা বুধবারেও বিবিসির শুভজ্যোতি ঘোষ দিল্লি থেকে একটি রিপোর্ট করেছেন বাংলাদেশের নির্বাচন ফলাফল নিয়ে কিভাবে দেখছেন ভারতীয় গবেষকরা। সেখানে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, দুটি থিঙ্ক ট্যাঙ্ক, তারা বলেছে একতরফা নির্বাচন হয়েছে, অবিশ্বাস্য কম আসন পেয়েছে বিএনপি, সেটা বলেছে। যদিও তার এইটাও বলেছে যে আসলে সুষ্ঠু যদি হতো নির্বাচন তাতেও হয়তো আওয়ামী লীগ আসতো। তারাও কি দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কগুলো কি কখনো? আপনি বিবিসির ওই প্রতিবেদনের কথা উল্লেখ করলেন না, আপনি তো একটা অংশ উল্লেখ করলেন, ওই প্রতিবেদনের ভিতর আরো 3টে থিঙ্ক ট্যাঙ্কের কথা আছে। জি, আমি তিনটা না 2টার কথা আছে, আর আরএসএস এর একটি পুনর্বার আবার ছাপা হয়েছে, সেই বয়সটি আছে, 3টির কথা নাই। আপনি ওই বিবিসির যে শুভজ্যোতি ঘোষের যে ইয়েটি, ওটা আমি কিন্তু দেখেছি এবং শুনেছি। আপনাদের এই একটা বিষয় কিন্তু স্পষ্ট হওয়া দরকার, আন্তর্জাতিক সমস্ত সংস্থাগুলো নির্বাচনের আগে যে ফোরকাস্টিং করেছে সমস্ত ফোরকাস্টিং কিন্তু মিলে গেছে নির্বাচনী ফলাফলে। এবং ইকোনমিস্ট ইন্টেলিজেন্স তারা কোনোদিন আওয়ামী লীগের পক্ষে, সরকারের পক্ষে একটি কথা বলেনি, বরং সবসময় সমালোচনা করেছে যৌক্তিক অযৌক্তিক কারণে। এই নির্বাচনের আগে 12 ডিসেম্বর কিংবা 5 ডিসেম্বর তারা কিন্তু যে প্রতিবেদন প্রকাশ করেছে, তারা বলেছে আওয়ামী লীগ আগামী 23 ডিসেম্বর বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। কেন বলেছে? তারা উল্লেখ করেছে যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বের কাছে আর সবকিছু মূল্যমান। এবং বাংলাদেশে গত 10 বছরে যে অর্থনৈতিক উন্নয়ন, অগ্রগতির ধারা, এইগুলো কিন্তু মানুষ কিন্তু বিবেচনায় নিয়েছে। ধন্যবাদ আপনাকে। এই প্রক্রিয়াগুলো কিন্তু সামনের দিকে এসেছে। জি, ধন্যবাদ আপনাকে জনাব জুনায়েদ সাকি। আচ্ছা, তো অনেকগুলো বিষয় উনি এনেছেন। উনি কেন খামোখা কমিউনিস্ট পার্টির প্রসঙ্গ বারবার তুলছেন সেটা আমি নিজে জানি না। আর আমি নিজে তো কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করছি না, আমাদের একটা দল আছে, আমরা গণসংহতি আন্দোলন করি। হ্যাঁ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে আমাদের একটা জোটগত মানে একটা অবস্থান আছে, বাম গণতান্ত্রিক জোটে আমরা আছি। আমি কোনো বিশ্লেষণ করলে কেন আসছে সেটা তার কথা বলতে আসে, আমি তো প্রশ্ন করি না। কমিউনিস্ট পার্টির প্রসঙ্গ উনি তুলছেন, কমিউনিস্ট পার্টি সিপিকে বুঝাননি মনে হয়, পুরো কমিউনিস্ট আন্দোলনকে বুঝিয়েছেন। কারণ কমিউনিস্ট আন্দোলনকে অনেক গুরুত্বপূর্ণ নেতা, কমিউনিস্ট আন্দোলন নিয়ে আমরা এখানে টক শো, আপনি যদি একটা টক শো করতে চান কমিউনিস্ট আন্দোলন নিয়ে, আমরা মানে হয়তো আরেকদিন টক শো যদি আপনি আয়োজন করেন করতে পারবো। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি শুধু একটা জায়গায় বলতে চাইছি যে উনি ভারতের যে উদাহরণ দিলেন ওইখানেও ওইটারও তর্কে যাচ্ছি না। আমি শুধু যে কথাটা, যে দৃষ্টিভঙ্গিটার কথা বলবো, এই যে ধরেন সরকারের বিরুদ্ধে সত্য মিথ্যা লিখছে, মানে বিরোধী রাজনৈতিক দল কি লিখবে না লিখবে
সেটাও কিন্তু মানে ঠিক করে দেওয়ার একটা প্রবণতা। যেমন বাংলাদেশে কারা সত্যিকার বিরোধী দল, কোনটা দল না, এটা আওয়ামী লীগের বিরোধী সরকার ঠিক করে দিচ্ছে না তো, এই যে জায়গাগুলো, এটার কিন্তু একটা প্রবণতা এখানের মধ্যে আছে। এবং এই যে বলছেন যে শেষ পর্যন্ত পত্রিকাগুলো বন্ধ করার দাবিটা উঠছে, এই প্রবণতাটা হচ্ছে গণতন্ত্রের একেবারে ফান্ডামেন্টাল চেতনার খুবই বিরোধী, আগে বিপরীত অবস্থানে দাঁড়ানো। যে গণতন্ত্র মানেই হচ্ছে আপনি একটা রাজনৈতিক দল গঠন করেছেন, আপনার কর্মসূচি আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এমনকি আদর্শ আছে আপনার মতো করে, বাকিদেরও একই লক্ষ্য, কর্মসূচি, উদ্দেশ্য, আদর্শ তারা তাদের মতো করে ডিফাইন করেন। সেটা যদি একটা ফান্ডামেন্টাল সাংবিধানিক কাঠামোর মধ্যে কোনোটা যদি বাইরে চলে যায়, তখন সেটা রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু যতক্ষণ সেটা সাংবিধানিক কাঠামোর মধ্যে একটা স্বীকৃত আইনি ব্যবস্থার মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু জনগণ ডিসাইড করবে কোনটা কি হবে। এবং সেই জনগণ ডিসাইড করার জায়গাটাতেই বাংলাদেশে প্রধান বাধাটা দেওয়া হচ্ছে। এবং সে কারণে কিন্তু এই যে বারবার নিরপেক্ষ সরকারের অধীনে আসে। এখন আওয়ামী লীগের যদি ধরেন এইরকম একটা কনফিডেন্স, দেশি বিদেশি সবাই তারা বলছেন তাদের মানে কি বলে যে প্রতিদ্বন্দ্বিতাহীন নেতৃত্ব এবং তাদের উন্নয়ন, তাদের সমস্ত অর্জনের কারণে তাদেরকে জনগণ ভোট দিবেন, তাহলে তো আওয়ামী লীগ এই বিরাট কলঙ্ক ঘাড়ে নেওয়ার দরকার ছিল না। তারা একটা নিরপেক্ষ সরকারের অধীনে কলঙ্ক মানছেন না, মানছেন না, কিন্তু জনগণ মানেন। তো এটাই ভবিষ্যৎ ইতিহাস বলে দিবে। আমি সেই জায়গাটা শুধু বলতে চাচ্ছি যে একটা রাজনৈতিক দল হিসেবে তাহলে তাদের আসলে এই সৎসাহসটা দেখানো দরকার ছিল যে নিরপেক্ষ সরকারের অধীনে আমরা জিতে আসতে পারি। সেটা যদি এইবারে তারা করতেন তাহলে আমরা বিশ্বাস করতাম। এখন ধরেন সিমটম দিয়ে তো রোগ ধরতে হয় অনেক সময়, মানে বেশিরভাগ সময় তাই ধরা হয়, তারপরে পরীক্ষা নিরীক্ষা চলে। আর এখানে পরীক্ষা নিরীক্ষার তো ব্যবস্থা রাখা হয়নি। আপনি চ্যালেঞ্জ করলে আপনার চ্যালেঞ্জ গৃহীত হচ্ছে না, আপনি কোথায় পরীক্ষাটা নিরীক্ষাটা করবেন কোথা থেকে? তো যাই হোক, 101টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন কাস্টিং ভোটের 91% থেকে 99% পর্যন্ত ভোট পেয়ে। তো এইটা বাংলাদেশের বাস্তবতা হিসেবে যদি তারা বলতে চান বলবেন, তারা নিশ্চয়ই বলে যাওয়ার তাদের অধিকার আছে, তাদের সমস্ত ক্ষমতা আছে, কিন্তু এইটা বাংলাদেশের মানুষের বারবার বিশ্বাসযোগ্য জায়গা আসে না। বলেন আওয়ামী লীগের যারা আসেন আমার এই অনুষ্ঠানে সব জায়গাতেই, যে এই যে কথাগুলি যে এইভাবে ভোটগুলি হয়েছে বা যেটা টিআইবি বলছে, এর আগে থেকেই এই অভিযোগ বিএনপি যেমন করছে, বামজোটও করছে যে আগের রাতে ভোট হয়েছে, কিংবা সেটা তো বিবিসি তার ফুটেজ দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই জায়গায় আসলে প্রামাণ্য দলিলের কথা তুলে বিবিসি তো ফুটেজ দিয়ে দেখিয়ে দিয়েছে যে সকাল 7:45 কিভাবে ব্যালট একটি কেন্দ্রে এটা তো বিষয় যে আপনাকে তো বলা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের মানে যে ধরনের ভীতির পরিবেশের মধ্যে, ভয়ের পরিবেশের মধ্যে কর্মীরা আসছে, তারা ব্যর্থ হওয়ার পর পুলিশ আসছে, পুলিশ ব্যর্থ হওয়ার পরে আরো ক্ষমতাধররা আসছেন, এবং তারপরে সেখানে কিন্তু সেই জায়গাগুলো তৈরি হচ্ছে। এখন আপনার কাছে সব কথা খুলে বললেও বলবেন যে এগুলো তো মন গড়া কথা, কিন্তু প্রশ্নটা সেটা নয়। প্রশ্নটা হচ্ছে যে আবারও বলছি যে আগামী দিনের সামনে আওয়ামী লীগের মতো দলের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে মানুষ যেটা ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্যে দেখেছেন, তাকে কিন্তু আপনি এই জিনিসটাকে মানে আপনি আপনার হয়তো ওভারঅল একটা স্টেটমেন্ট দিবেন, আপনি আপনার ইমপ্রেশন ক্রিয়েট করতে চাবেন, সেইটা যে খুব পরিবর্তিত হবে মানুষের কাছে, কারণ হচ্ছে এটা একজন দুজন মানুষের অভিজ্ঞতা না, এটা জোনায়েদ সাকি কেবল বলে যাচ্ছেন তা না। এইটা আমি আবারও বললাম যে আওয়ামী লীগ সমর্থন করেন তাদের আমার পরিবারে, যেমন ধরেন আমার পরিবারে আওয়ামী লীগ সমর্থকদের একটা মানে বড় অংশ আছে, তাদের যে অভিজ্ঞতার জায়গা, তারা তো আমার সাথে প্রতিদিন ঝগড়া করেন, তাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলবো যে এই জায়গাটা আছে। এখন আমার কথা হচ্ছে যে আমি আবার আসবো সুভাষ সিংহ রায়, যেটা বলছিলেন যে শুধু বিএনপি বা বামজোটের প্রার্থী সমর্থকরা নয়, আওয়ামী লীগের সমর্থকদের মধ্যেও এই নির্বাচন নিয়ে সমস্যা আছে। সেই জায়গায় একজন দুইজন মানুষের না, অর্থাৎ আপনার কোটি কোটি পর্যবেক্ষক ভোটাররা হিসাবে সামনের দিনে বড় চ্যালেঞ্জ হবে। সেটা কি জুনায়েদ সাকিব ভাই যে কথাগুলো বললেন, জনগণ 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 মানে শুধু জনগণ, তাই এই জনগণের যদি তারা যদি এতই সম্পৃক্ত হতেন তাহলে তো আজকে এই ভগ্নদশা হয় না। মাইকেল মধুসূদনের কবিতার লাইন আছে না, তোর ভিখারির দশা তবে কেন তোর আজি। আজকে তো বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা দাঁড়িয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আওয়ামী লীগ করেনি, এমনকি বিএনপির মতন ভয়ঙ্কর জিয়াউর রহমানের সরকারের অধীনে আওয়ামী লীগ নির্বাচন করেনি। শুধু বলবে জনগণ জনগণ, এটা বলতে বলতে জনগণ দেখে আসেও না, ডান পাশেও নাই, বাম পাশেও নাই, সামনেও নাই। প্রেক্ষাপটে তেমন দাঁড়িয়েছে। বিখ্যাত কমিউনিস্ট নেতা অস্ত্র শিকদারের একটা বই আছে, বাজারে পাওয়া যায়। সেই বইয়ের নামই হচ্ছে কিলমারার গোসাই। তার আগের ওই শব্দটা কিন্তু তিনি লেখেননি, বাক্যটি যে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিলমারার গোসাই।
জনগণ জনগণ বারবার বলা হচ্ছে। এই ভোটের এই ক্ষেত্রে এটা রূপান্তরিত হলে কি হবে? আপনি দেখেন, আপনি দেখেন ভোট দেওয়ার ক্ষমতা নাই, কিল মারার ঘোষায়, কথা বলার ঘোষায়। আপনি একটা জিনিস দেখেন, এই যে নির্বাচনের নিরপেক্ষ সরকার নির্বাচনে বামপন্থীরা কটা ভোট পেয়েছিলেন? আমি বললাম কটাই উল্লেখ করলাম, কোথায় ভোট পেয়েছিলেন? আজকের বাংলাদেশের প্রেক্ষাপট তো বললাম তো, দুই ধারা বিভক্ত। এটি আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতার পক্ষের ধারা আর এটি বিপক্ষের ধারা। জুনায়েদ সাকিব হয়তো স্বীকারই করলেন যে তার পরিবারের সদস্যের মধ্যে আওয়ামী লীগ সমর্থক আছে এবং প্রায় ঝগড়া করেন। মানে জুনায়েদ ভাইয়ের সঙ্গে ঝগড়া করাটা বেশ পছন্দের বিষয়, আর ঝগড়া করতেও পছন্দ করেন। আমি ওইদিকে যাব না। রাজনীতির আজকের এই প্রেক্ষাপটে যে বাংলাদেশের যে জায়গায় দাঁড়িয়েছে, আপনি বারবার বলছেন গণশুনানি, আমি বারবার বলছি এটা প্রার্থী শুনানি। কোন গণমাধ্যমে এই গণশুনানি দেখিয়েছে? কোন গণমাধ্যমে এই কথাগুলো এসেছে? আমি তো দেখি নাই, হয়তো আমি কম পড়ি, জুনায়েদ সাকিব যাচ্ছে, হতে পারে। আন্তর্জাতিক মাধ্যমের কথা বলছেন, আন্তর্জাতিক গণমাধ্যমে কি 5ই মে হেফাজতের সময় কিন্তু বলা হয়নি? কাতার ভিত্তিক টেলিভিশনে বলা হয়নি শত শত হাজার হাজার আলেম হত্যা করা হয়েছে? কথা এসেছিল না? কিন্তু ইউরোপ ভিত্তিক টেলিভিশনে যখন ভোটের যেটা উল্লেখ করলেন জুনায়েদ সাকিব, ভোটের কারচুপির মানে দৃশ্য দেখায়, সেটা বিব্রতকর। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের অন্তত 3 মাস আগে বলেছেন যে এইটা নিয়ে ষড়যন্ত্রের ডালপালা কিভাবে বিস্তৃত হবে। আগের নামা বিভিন্ন ফুটেজ লাগিয়ে দিয়ে অনেক রকম জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত হবে, এটা বলেছেন তিনি। এবং এই কথাগুলো মাথায় রাখা দরকার। বাংলাদেশে এরকম ঘটনা অনেক ঘটেছে। 2008 সালের নির্বাচনের পরে আপনার এই টেবিলে আমার সঙ্গে রিজভি ভাইয়ের একটি তর্ক জুড়ে যায় যে আওয়ামী লীগ নাকি বলেছিল 10 টাকা সেটা কেজিতে চাল খাওয়াবে। এবং আমি একদিন ভিডিও ক্লিপ ছেড়ে দিয়েছিলাম, এখানেই ভিডিও ক্লিপে দেখিয়ে দিয়েছিলাম যেই জায়গায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন 10 টাকা কেজি চাল খাওয়ানো হবে, সেই তার বক্তৃতার মঞ্চের পিছনে ছিল SBM ইকবাল দাঁড়িয়ে ছিল। অর্থাৎ রমনা তেজগাঁ প্রার্থী SBM ইকবাল ছিলেন 96 সালে, আর 2008 সালে উনি তখন জেনেছিলেন। অর্থাৎ এই যে ভ্রান্তির জায়গাটি তৈরি করা হয়, মানে মিথ্যাচারের শিকার আওয়ামী লীগ, শিকার শুধু এই লড়াইগুলো সবসময় আওয়ামী লীগ করে। এইটাকে মোকাবেলা করে আওয়ামী লীগ জনগণকে, জনগণের কথা বলছেন তো, জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। এটা সারা জীবন আওয়ামী লীগ তাই করেছে। ধন্যবাদ। একেবারে শেষ দিকে একেবারে তার জন্মসূত্রে পাওয়া তার এই সংগ্রামী চেতনা। এটা ধন্যবাদ। আপনাকে দিয়ে শুরু করেছিলাম, একেবারে শেষ বাক্যটি আপনার। না দেখুন, অনেকগুলো তর্কে আর ঢুকবো না, কারণ এই যে 10 টাকা শেয়ার আর একসময় 10 টাকা মনে, সেই 55-56 সাল থেকে আছে। ইতিহাসের তর্ক ওনার সাথে আরেকদিন করব। তো আমি ওই জায়গায় যেতে চাচ্ছি না। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থক আছে, এই কথাটা মানে বাংলাদেশে কেউ অস্বীকার করবে না। আমরা যেটা বলতে চাইছি যে আওয়ামী লীগ তার সমর্থকদের উপর আর ভরসা করতে পারছে না, পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন তাদের উপর ভর করতে চাচ্ছে। দলটাও এখন আর দলের কর্তৃত্বের মধ্যে নাই। এবং এইটা যে কত বড় একটা সংকট বাংলাদেশের রাজনীতির জন্য ভবিষ্যতে, রাজনীতিকে এখানে পাশে ঠেলে দিয়ে পুরোটাই একটা পেশি শক্তি, অর্থাৎ রাষ্ট্রীয় শক্তি, যারা আইনি ভিত্তির উপর কাজ করার কথা, তারা এখন একটা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নে নেমেছেন। এবং সেই উদ্দেশ্য বাস্তবায়ন বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে খুবই অশনি সংকেত। আমরা যেটা বলবো যে আজকে আদালত যেভাবে অবভিয়াস করে ফেলেছেন যে এই যে একটা রাজনৈতিক কৌশল মানে বাস্তবায়িত হচ্ছে আদালতের কারণে, কেন অপকৌশল না, হ্যাঁ অপকৌশল তো এইটা, এগুলো সমস্তটা যে এই অপকৌশলের কাছে আগের কোন অপকৌশল আসলে তুলনীয় হবে না। ধন্যবাদ। যেটা আমি খালি বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে আদালতের সিটি কর্পোরেশন নিয়ে যেটার মীমাংসা হলো, এটা কেন জুলাই মাসের পরে মীমাংসা হলো না? আবার গণতন্ত্রের সংগ্রাম করতে হবে, নিরপেক্ষ সরকার নির্বাচনের সংগ্রাম করতে হবে, সংবিধান সংস্কারের জন্য বাংলাদেশের লড়াই হবে। ধন্যবাদ। লড়াইয়ে আওয়ামী লীগ জনগণের সুভাষ সিংহ রায়, ধন্যবাদ আপনাদের। আমরাও চাইবো যে সামনের দিনে নিশ্চয়ই যেটা সুভাষ সিংহ রায় বললেন যে আওয়ামী লীগ তার যে জনগণের সাথে সম্পৃক্ততা সেটি দিয়েই আগামী দিনে সমস্ত ধরনের ষড়যন্ত্র মিথ্যার চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এবং জুনায়েদ সাকিব ভাই যেটা বললেন যে আসলে সামনের দিকে রাষ্ট্রশক্তির যে অভিযোগ তিনি করলেন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবেন। অবশ্য জনগণ সেখানে দুজনেই
কথা উল্লেখ করেছেন, দুটি যে রাজনৈতিক দর্শনের দুটি জায়গায় তারা বলেছেন জনগণ শেষ পর্যন্ত আসলে এই যে জনগণ একটা পর্যবেক্ষণ করেছে নির্বাচন, এবং এই নির্বাচনের আলোচনা যাই থাকুক শেষ পর্যন্ত জনগণ একটা তার এইসব বিষয়ে চূড়ান্ত মীমাংসাটা তারাই করবেন। আর তার আগ পর্যন্ত আসলে এই আলোচনা চলতেই থাকবে। আমরা চাইবো যে সেই আলোচনায় আরও জুনায়েদ সাকি কিংবা সুভাষ সিংহ রায়ের মতো মানুষরা চুলচেরা বিশ্লেষণ করে আমাদেরকে ঋদ্ধ করবেন, সেই আশাবাদ রেখেই 7 এর 21 এখানে শেষ করছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।